হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের অষ্টম শ্রেণীর গণিত প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 4 রয়েছে, অর্থাৎ কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের প্রশ্নের সমাধান নিয়ে। তো আমরা দেখে নেব যে প্রথম অঙ্কটি কি বলছে। এখানে একের দাগে বলা হয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। ফাঁকা ঘরের সংখ্যা লেখো। 9/11 এখানে প্লাস, তারপর একটা ক্ষোভ দেওয়া আছে সমান সমান 0। মানে এই বাক্সের মধ্যে কত বসালে 0 হবে। দেখো, যদি আমরা 9/11 থেকে আবার 9/11 বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু 0 হওয়া সম্ভব, তাই না? তাই আমরা এখানে যদি এই ফাঁকা ঘরের মধ্যে যদি -9/11 লিখি তাহলে কিন্তু এখানে 0 হতে পারে, তাই না? তাহলে কি এখানে যদি ফাঁকা ঘরে মাইনাস, আমাদের চিহ্নটা কিন্তু দিতে হবে, কারণ দেখো এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাসের সাথে এই মাইনাস যদি আমাদের গুণ হয়ে যায় তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে মাইনাস হয়ে গেলে এটা থেকে এটা বিয়োগ হয়ে গেলে কি হবে, 0 হবে। তাই আমরা লিখবো যে এই খোপে কত লিখতে হবে, -9/11। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কে বলছে যে সমাধান করো 9x + 2 = 20। তাহলে সমাধান করলে কি হচ্ছে, দেখো এখানে বা দিব, এই দুইটাকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তো এই পাশে 9x আর দুইটাকে যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে 20 থেকে ওটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 2, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার দেখো কত হচ্ছে, 9x = 18। তার মানে কি, অতএব x সমান কত হবে, এই যে 18কে আমরা 9 দিয়ে ভাগ করবো। 9টা কি এখানে গুণ আকারে আছে x এর সাথে, এই পাশে গেলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 18/9, তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 2। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, যে অতএব x = কত পেলাম, 2 পেলাম। ঠিক আছে, সমাধান হয়ে গেল, x এর মান 2। এবারে আমরা দেখব 3 নম্বর অঙ্কটি কি বলছে। তো দেখো 3 নম্বর অঙ্ক বলছে সে সঠিক উত্তরটি নির্বাচন করো। 63 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। দেখো পূরক কোণের মান আমরা জানি যে দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে তাকে পূরক কোণ বলে। তাহলে আমরা 90 থেকে এই 63কে বিয়োগ করব। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে 63 ডিগ্রি বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে 63 ডিগ্রির পূরক কোণটা কত। এখানে কত হবে, 10, এখানে 10 ধরে নেবো শূন্যকে, আর এখানে 3 থেকে 10 পর্যন্ত গেলে 7, হাতে 1 থাকছে, তাহলে 6 × 7, 7 থেকে 9 পর্যন্ত গেলে 2, তাহলে দেখতে পাচ্ছি 27 ডিগ্রি। তাহলে এখানে আমরা অপশন বি, এটা কিন্তু সঠিক উত্তর, যে 63 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে 27 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখবো একের দাগের 4 নম্বর অঙ্ক। সত্য বা মিথ্যা লেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। ঠিক না ভুল? ঠিক আছে, তো এটা সত্য হবে, কারণ দুটো সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। ঠিক আছে, সম্পূরক মানে কি, দুটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অবশ্যই হতে পারে। সন্নিহিত কোণ পাশাপাশি যদি আমরা এরকম থাকে, এই কোণের আর এই কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হতেই পারে, তাই কি না? 180 ডিগ্রি হবে, এটা যদি আমি মাপি তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতেই পারবো যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। এবারে আমরা দেখবো যে 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 2 এর 1 নম্বর অঙ্কটি বলছে যে 1/3 এবং 3/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। ঠিক আছে, দুটো আমাদের মূলদ সংখ্যা লিখতে হবে। তো আমরা কি করব, যে মূলদ সংখ্যা লেখার জন্য দেখো এখানে প্রথমে 1/3 আছে আর 3/5 আছে, এগুলোর হরগুলো আলাদা আছে। তো হরগুলোকে আমরা একই তৈরি করব, যে যাতে হরগুলো একই হয়। ঠিক আছে, 3/5 লিখলাম। দেখো হর বলতে যে 3 আর এখানে হর বলতে এখানে 5, এই দুটাকে সমান করতে হবে। তো সমান করতে গেলে আমি নিচে কি করতে পারি, এটা নিচে কিন্তু এটাকে 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে 3 × 5 = 15 হয়ে যাবে। এটার সাথে 3 গুণ করতে হবে, তাহলে 15 হয়ে যাবে। তাহলে এটাও 15 বানাবো, এটাকেও 15 বানাবো। তো এখানে আমি 1/3 আছে, এটাকে 15 বানানোর জন্য 5 দিয়ে গুণ করে দিলাম। কিন্তু দেখো তুমি নিচে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তোমাকে উপরেও 5 দিয়ে কিন্তু গুণ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে কত হচ্ছে, দেখো 5 × 5, 3 × 5 = 15, এটা হয়ে গেল। আবার একই রকম ভাবে এটাকেও 15 বানাবো 5কে। তো কত গুণ করতে হবে, 5-এর সাথে তাহলে 3 গুণ করতে হবে, তাহলে 3 × 5 = 15 হয়ে গেল। 3 আর 5 গুণ করলে 15। এবার নিচে যেহেতু তুমি 3 দিয়ে গুণ করলে, উপরকেও তোমাকে 3 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে 3 × 3 = 9 আর হচ্ছে 3 × 5 = 15। তাহলে হর দুটো সমান হয়ে গেল, এখানেও হর 15 আছে, এখানেও হর 15 আছে। এবার আমরা লিখবো এই দুটো মূলদ সংখ্যার মধ্যে যে কোনো দুটো মূলদ সংখ্যা। ঠিক আছে, এখানে 15/5 আছে আর 15/9 আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব যে 5/15 বা, এটা লিখে দেবো বা দিয়ে, 1/3 এবং 9/15 বা 3/5, মানে 9/15 মানেই তো 3/5, যেহেতু কাটাকাটি করলে ওটাই আবার ফিরে আসবে। 5 এর মধ্যে কার দুটি মূলদ সংখ্যা হবে সমান সমান। দেখো আমরা কি করব,
এখানে 5/15 আছে, তাহলে আমরা লিখতে পারবো 6/15, কমা 7/15, কমা 8/15, এই তিনটা কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখানে দুটো লিখলেই হবে, আমি এখানে তিনটা লিখে দিলাম। তারপরে দেখো 9/15 কিন্তু এখানে লেখাই আছে, তাই আমরা 9/15 লিখলাম না। তাহলে অঙ্কটা বুঝে গেলে আশা করি। ঠিক আছে, এবার আমরা দেখবো 2 এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 এর দাগের 2 নম্বর অঙ্কটি বলছে যে 3x প্লাস 3/x = 2 হলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা প্রথমে কি করব, এখান থেকে এটাকে টুকি 3x প্লাস 3/x = কত 2, এটাকে আমরা এখান থেকে 3টাকে কমন নেব। ঠিক আছে, এখান থেকে 3 কমন নেই, তাহলে শুধু থাকবে x, আর যেহেতু এখান থেকে 3 কমন নিয়ে নিলাম তাহলে কি থাকবে 1 থাকবে, আর নিচে x থাকবে সমান এখানে 2, তাহলে x প্লাস 1/x সমান এই 2 এর নিচে 3টা বসে পড়বে ভাগ আকারে। তাহলে কি হলো x প্লাস 1/x সমান 2/3। ঠিক আছে, এটা বের করলাম। এবার আমাদের এই রাশিটার মান কিন্তু নির্ণয় করতে হবে। এখানে দাগ দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিলাম রাশি। এই রাশিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে x³ প্লাস 1/x³ প্লাস 2। দেখো এই যে x³ প্লাস 1/x³ আছে, এটাকে আমরা a³ প্লাস b³ এর সূত্র ফেলবো। তো এখানে লিখে দিচ্ছি আমি একটু, a³ প্লাস b³ এর সূত্রটা কি, a³ প্লাস b³ আমরা সূত্র লিখবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। ঠিক আছে, এটা a³ আর এটাকে b³। তাহলে সূত্র লেখো a প্লাস b, প্রথমে a বলতে x, b বলতে 1/x³ মাইনাস 3ab, তাহলে 3 দিলাম, a বলতে x আর b বলতে 1/x। ঠিক আছে, ইন্টু a প্লাস বলতে x আর b বলতে 1/x, আর এখানে প্লাস 2 আছে, তো প্লাস 2 কিন্তু এখানে লিখে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো মানগুলো বসাবো, এখানে মান কত আছে, x প্লাস 1/x এর মান আছে 2/3, তাহলে এখানে লিখবো 2/3³ মাইনাস এই x কেটে গেল, তো 3 থাকছে, আর এটার মান আমরা জানি কত, এখানে বলা আছে গুণ আকারে বসবে, যেহেতু এটার সাথে ব্যাকেট আছে তাই গুণ আকারে গুণ লিখে দিলাম যে 2/3, আর এই যে প্লাস 2 আছে তো 2 লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে 2 লিখে দিলাম। এবার দেখো এটার যদি আমরা কিউবটাকে উঠাই তাহলে কত হবে, 2 এর কিউব মানে কত 8, আর 3 এর কিউব মানে কত 3 থেকে 9, 3 9 27, এই 3 কেটে গেল, তাহলে কত থাকছে, তাহলে 2 অক্ষে 2, তাহলে -2, আর এখানে +2 -2 কেটে যাবে, তাহলে শুধু কি পড়ে থাকবে কত 8/27। তাহলে এটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি পেলাম, যে এই রাশিটির মান হবে x³ প্লাস 1/x³ প্লাস 2, এই রাশিটির মান হবে 8/27। আশা করি বুঝে গেছো। এবারে আমরা দেখবো 3 এর দাগের অঙ্কটি কি বলছে। দেখো 3 এর দাগে বলছে একটি সামান্তরিক গোল্ড অঙ্কন করো যার জিও 7 সেমি, OL 5.8 সেমি এবং GL 5.8 সেমি। ঠিক আছে, এটা আমাদেরকে অঙ্কন করতে হবে। তো মোটামুটি তোমাদের একটা চিত্র অঙ্কন করে দেখাচ্ছি যে চিত্রটা কিরকম হতে পারে। তো আমি এরকম একটা সামুদ্রিক আঁকাচ্ছি, এটা রাফে তোমাদের বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, তো সামুদ্রিক অঙ্কন করার পরে দেখছি যে গোল্ড সামুদ্রিক, তো তাহলে আমি এখানে লিখলাম GOLD। ঠিক আছে, এবার দেখো আমাদের বলা হয়েছে জিও 7 সেমি, এই জিওটা হচ্ছে 7 সেমি, আর OL বলছে 5.8 সেমি, আর বলা হয়েছে দেখো জি বলতে এই যে কর্ণটা জিএলটা কত বলতো 5.8 সেমি। তার মানে কি আমাদের একটা কর্ণের মান দেওয়া আছে, আর মাথায় রাখবে জিও যদি 7 সেমি হয় তাহলে ডিএলটাও কিন্তু 7 সেমি হবে। ঠিক আছে, আবার এটা যদি 5.8 সেমি হয় তাহলে এটাও 5.8 সেমি হবে। কারণ সামুদ্রিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে এই যে মাপগুলো দেওয়া আছে এই মাপের রেখাংশগুলো অঙ্কন করব। কত আছে দেখো 7 সেমি আছে, তো 7 সেমি আগে অঙ্কন করে রাখি, এখানে একটা 7 সেমি, এখান থেকে এই যে অঙ্কন করা হলো একটা 7 সেমি। ঠিক আছে, রেখাংশ। তারপর কত আছে দেখো 5.8 সেমি, এই এখান থেকে 5 নিলাম, 5.5 6 7 8, 5.8 সেমি হলো। ঠিক আছে, আর একটা 5.8 সেমি আমাদের আঁকাতে হবে, এখানে আবার নিয়ে নিচ্ছি 5.8 সেমি, এই তো অঙ্কন হয়ে গেল 5.8 সেমি। ঠিক আছে, এগুলোর নাম আমরা লিখে দিব। নাম এখানে কি লিখবো, এখানে হচ্ছে 7 সেমি, নাম আছে হচ্ছে GO, এটা হচ্ছে 5.8 সেমি, 5.8 সেমি। ঠিক আছে, এটার নাম হচ্ছে OL, আর এটার নাম হচ্ছে GL। ঠিক আছে, এবার আমরা সামুদ্রিকটা আঁকাবো। তো সামুদ্রিক আঁকানোর সময় মাথায় রাখবে প্রথমে আমাদেরকে কর্ণটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো কর্ণটা প্রথমে অঙ্কন করব। এবার আমরা একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে একটু বড় করে যে কোনো মাপের একটা রেখাংশ এখানটাতে প্রথমে আঁকবো, যে কোনো মাপের একটা রেখাংশ আঁকলাম।
আঁকা হলো। আঁকা হওয়ার পর আমরা যেটা কর্ণ আছে, জিএলটা কর্ণ, তো কর্ণটার মাপ নিব, মানে 5.8 সেমি মাপটা নিব, এখানে সূক্ষ্মভাবে মাপটা নিব, একটু বাড়াতে হবে, আর একটু, হ্যাঁ 5.8 সেমি হলো। এবার এটা আমরা এখান থেকে কিন্তু কাটবো। এই যে 5.8 সেমি কাটলাম। এটা কি হলো বলতো, এটা কর্ণ হয়ে গেল 5.8 সেমি। দেখো এই যে জিএল কর্ণটা নিলাম, ভেবে নাও যে এটা জি, এটা এল, তাহলে এখান থেকে কি আছে ও, জিএল কর্ণটা আমি ছবিটা দেখাচ্ছি, এখানে ভাবো যে এই যে জিএল কর্ণটা আমরা রাখলাম, তো জিএল কর্ণ রাখার পরে দেখতে পাচ্ছি কি এখান থেকে কি আছে বলতো, এখান থেকে আমাদের ডিএলটা নিতে হবে, তাই না? ডিএল কত, ডিএলটা কত হবে, তাহলে এখানে যদি জিএল যদি 5.8 সেমি হয়, এখানে এল থেকে, এখানে নামই দিয়ে দিচ্ছি আমি, এখানে নাম দিয়ে দিলাম ধরো জি, আর এটা এখানে নাম দিলাম এল। এবার দেখো এল থেকে কি আঁকাতে হচ্ছে তোমার, হচ্ছে এই যেটা ডিএলটা, আর ডিএলটা কত হবে, যদি জিওটা 7 সেমি হয় তাহলে ডিএলটাও 7 সেমি হবে, তাই আমরা এখানে মাপটা নিব, এই 7 সেমির মাপটা নিব, 7 সেমির মাপটা নিয়ে ওখানে কাটবো। যেহেতু আমরা বলেই দিয়েছি সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো কি হয়, বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়। 7 সেমি হলো, এই 7 সেমি নিয়ে আমরা এখান থেকে এল থেকে কাটবো, ঠিক আছে? এখানে বসালাম, এবার এল থেকে এখানে কাটলাম, ঠিক আছে? এটা 7 সেমি হলো। এবার দেখো জি থেকে আমাদের কি কাটতে হবে, জি থেকে, এই যে জি থেকে ও পর্যন্ত, তাহলে জিও এটাও আমাদের 7 সেমি কাটতে হবে। আমরা এখান থেকেও এবার নিচের দিকে কাটবো, জিওটা 7 সেমি হবে। দেখো ভালো করে, এখানে ভালো করে বসাতে হবে, বসিয়ে এই জায়গাটাতে আমরা কেটে দিলাম, ঠিক আছে? এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের দেখো বলছে এই যে এলোটা দেখো, এলো চিত্র দেখতে পাচ্ছ না, আর রাফের চিত্রটা, এই যে এলো আছে, এলোটা কত আছে, 5.8 সেমি। এবার আমরা 5.8 সেমি কাটবো, ঠিক আছে? কোথা থেকে কাটবো, এই যে এখান থেকে এল থেকে এলোটা কাটবো 5.8 সেমি। তার জন্য আগে মাপটা নিয়ে নিব আমরা, এই মাপটা নিচ্ছি, এলো বলতে 5.8 সেমি, একটু কমাতে হবে, হ্যাঁ 5.8 সেমি। এবার এলোটা কাটবো, তাহলে এল থেকে আমরা এলো কাটবো, ঠিক আছে? তাহলে এল এর এখানে বসাবো, সূক্ষ্মভাবে বসাতে হবে, তো এলো কাটবো। এবারে যে এখান থেকে এটার উপরে কাটতে হবে, ঠিক আছে? যেটা একটা এর আগে বৃত্তচাপটা যেটা কেটেছিলাম তার উপরে আমরা কাটবো। একই রকম ভাবে দেখো এটা এলো হয়ে গেল, তাহলে এখান থেকে এল এবং তো ও হয়ে গেল, আর এখান থেকে এটুকু কি হবে, জিও হয়ে গেল, ঠিক আছে? তাহলে এলও আর জিও কিন্তু তৈরি হয়ে গেল। এবার দেখো উপরের দিকেও তাই, উপরের দিকে আমাদের কি কাটতে হবে, এই যে এখান থেকে জিডি আঁকাতে হবে। আমরা এই চিত্রটা খেয়াল করবো আবার, এই যে জিডি আঁকাতে হবে, জিডিটা কত সেমি হবে, 5.8 সেমি। কেন 5.8 সেমি হবে, কারণ হচ্ছে দেখো এই যে এলোটা যদি 5.8 সেমি হয়, তাহলে জিডিটাও 5.8 সেমি হবে। তাহলে আমরা জিডি আঁকানোর জন্য কি করবো, এই জি থেকে আবার কাটতে হবে, জি থেকে কোথায় কাটবো, এটার উপরে কাটতে হবে, এই যে আগের যে বৃত্তচাপটা নিয়েছিলাম সেই বৃত্তচাপের উপরে কাটতে হবে, ঠিক আছে? দেখো এই বৃত্তচাপটা ছোট হয়ে গেছে, তো একটু বড় বড় দেবে। বাড়িয়ে দিলাম। এবার দেখতেছে মাপটা কিন্তু মিলিয়ে নিতে পারবো। এবার আমরা কিন্তু এই রেখাংশগুলো কি করবো বলতো, এইগুলো জয়েন করে দেবো, জয়েন করে দিলে সামান্তরিক কিন্তু অঙ্কন করা হয়ে গেলো। একদমই সোজা বিষয়, তেমন কোনো কঠিন ব্যাপার না। এই কম্পাস টম্পাস নাড়াচাড়া করাটা সাবধানে করবে, তাহলেই সূক্ষ্ম হবে। এতে এসে জয়েন করে দিলাম। তারপরে কি করব, এদিকে নিচের দিকে এটার সাথে এটা জয়েন করে দেবো, এটার সাথে এখানকার জয়েন হবে, জয়েন হলো। একই রকম ভাবে নিচেরটাকেও জয়েন করব, জয়েন করলাম, আবার এখান থেকে এটা জয়েন করব। ঠিক আছে? তাহলে কিন্তু সামান্তরিক তোমরা দেখতে পাচ্ছ অঙ্কন করা হয়ে গেল। হ্যাঁ, এবার এই সামান্তরিকের একটা নাম দিব, সামান্তরিকের এখানে নামগুলো দিয়ে দেবো। এখানে দেখো এটা ছিল হচ্ছে জিএল,
জিএল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কর্ণ। এবার আমরা কি নাম দেব, জিও, কোনটা ছিল জিও, এটা হচ্ছে কোনটা 7 সেমি, এই যে এটা, এটা দেখো আমরা জিও 7 সেমি, এই যে জিও, এটা নাম দিব হচ্ছে জিও 7 সেমি, এটা মাপলে 7 সেমি হবে। আর এলো, এলো এলো হচ্ছে সরি, এলো, এলো হচ্ছে 5.8 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি হয়ে গেল। আর এটা কি থাকলো, ডি, ঠিক আছে, এটা হচ্ছে ডি, তাহলে কি হলো, এই যে গোল্ড, GOLD, গোল্ড সামন্তরিক কিন্তু অঙ্কন হয়ে গেল। এবার মাপগুলো কিন্তু এখানে তোমরা লিখে দিতে পারো প্রত্যেকটার পাশাপাশি, আর নাহলে নিচে তোমরা এখানে কলম দিয়ে বা রুল দিয়ে লিখে দিবে। আমি এখানে কলম দিয়ে লিখে দিচ্ছি, রুল দিয়ে লিখলে লেখাটা স্পষ্ট হবে না। যে এখানে লিখবো উপরে, উপরে গোল্ড সামন্তরিক অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো, করা হলো যার, যার কি বলতো, যার হচ্ছে জিও সমান সমান, জিও যদি তোমার 7 হয় তাহলে কিন্তু ডিএলটাও 7 হবে, যেহেতু আমাদের জানি যে বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা লিখে দিলাম এত সেমি। তারপর আবার কি লিখবো, যে এলও আমাদের দেওয়া আছে, এলও সমান সমান, যদি এলও যদি 5.8 সেমি হয় তাহলে জিডিটাও তোমার 5.8 সেমি, তাহলে লিখবো জিডি সমান সমান 5.8 সেমি, 8 সেমি। এবং একটা কর্ণ দেওয়া আছে, এবং কর্ণ দেওয়া আছে কত, জিএল, এখানে লিখবো হচ্ছে কর্ণ জিএল সমান সমান তোমার হচ্ছে 5.8 সেমি, ঠিক আছে। আমাদের কিন্তু সামন্তরিক অঙ্কন করা হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা পারলে এখান দিয়ে নাম মানগুলো লিখে দিতে পারো, আর নাও লিখতে পারো। এখানে লিখে দিচ্ছি আমি, ডিএলটা কত হবে, ডিএলটা হচ্ছে 7 সেমি, এটা লিখে দিলাম 7 সেমি, ঠিক আছে। আর যেটার মান ছিল 5.8 সেমি লিখে দিলাম, ঠিক আছে, এটাও 7 সেমি হবে, এটা হচ্ছে 5.8 সেমি, আর এই পাশেরটাও 5.8 সেমি। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো। এটা কিন্তু সামন্তরিক অঙ্কন করা হলো, আমরা নিচে লিখে দেবো উপরে গোল্ড সামন্তরিক অঙ্কন করা হলো, যার জিও সমান সমান ডিএল সমান সমান 7 সেমি, এলও সমান সমান জিডি সমান সমান 5.8 সেমি, এবং জিএল সমান সমান 5.8 সেমি। এবারে আমরা দেখবো 3-এর দাগের অথবায় একটা অঙ্ক আছে, সেটা কি বলছে দেখো। 3-এর দাগের অথবায় বলা হয়েছে, একটা চিত্র দেওয়া আছে দেখো তোমাদের প্রশ্ন বিচিত্রার মধ্যে, যে আধুনিক, সেই চিত্র থেকে তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। তো বলছে এখানে আধুনিক সঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ, ঠিক আছে, সম্পূর্ণ বৃত্তকলাটার ক্ষেত্রের কত অংশ, কোনটা বলতো, আধুনিক সঙ্গীতের শ্রোতা। দেখো এখানে আধুনিক সঙ্গীতের যে শ্রোতা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি যে 40%, ঠিক আছে। তো 40%, আর মোট কত শতাংশ হবে, সবগুলো যদি যোগ করি আমরা, যতগুলো শতাংশ দেওয়া আছে 40, 20, 60, 60 আর 10-এ 70, 70 আর 30 হচ্ছে তোমার 100। তো 100-র মধ্যে কত, 40, তাই না। তো আমরা সেটাকে অংশ বের করতে হবে, তো অংশ বের করলে কি লিখবো, যে 100-র মধ্যে 40, তারপর কাটাকাটি করলে কিন্তু অঙ্কটাও বেরিয়ে যাবে। তাহলে লিখবো এখানে যে আধুনিক, এখানে আমরা লিখবো যে আধুনিক, আধুনিক সঙ্গীতের, চিত্র থেকে কিন্তু করছি আমরা, হ্যাঁ, চিত্রটা আমি এখানে আঁকাইনি, তোমরা প্রশ্ন চিত্র দেখে করে নেবে। সঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি, যেটা প্রশ্ন লেখা আছে সেটাই লিখছি, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের, বৃত্তাকার ক্ষেত্রের, বৃত্তাকার ক্ষেত্রের কত শতাংশ বলছে, বৃত্তাকার ক্ষেত্রের সমান সমান কত দিব বলো তো, 100-র মধ্যে, 100-র মধ্যে হচ্ছে 40, এই যে 100-র মধ্যে 40 লিখলাম, হ্যাঁ, 100-র মধ্যে 40 লিখলাম। তাহলে এবার কাটারি করবো, কাটারি করলে দেখো এই 0 কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5, 2/5 অংশ, ঠিক আছে। তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 2/5 অংশ। কি করে হলো, যে তোমাদের দেখতে পাবে যে চিত্রের মধ্যে 40% হচ্ছে আধুনিক শ্রোতাদের জন্য, ঠিক আছে। আর কত মধ্যে, 100-র মধ্যে, পুরোটা তো 100, আমাদের বলছে মোট সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে, তো 100-র মধ্যে 40, 0 কেটে গেল, আর 2 দিয়ে 2 গুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, তো 2/5 অংশ হলো, ঠিক আছে। এবার বলছে দ্বিতীয় প্রশ্নটি, এটা 1 নম্বর প্রশ্ন দিয়ে দিবে। দ্বিতীয় চিত্র, পাই চিত্র থেকে যে ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম, সেই বৃত্তাকার কেন্দ্রীয় কোণ নির্ণয় করো। সবচেয়ে কম আছে কোনটা, দেখো চিত্র দেখতে পাবে, যে আমি পারলে এখানে তোমাদের ভিডিওতে চিত্রটাও কিন্তু দিয়ে দেবো পাশে, হ্যাঁ, পরে জয়েন করে দেবো চিত্রটা। এখানে দেখো যে স্ক্রিনে দেখতে পাবে, আশা করি যে চিত্রটি দেওয়া থাকবে, সেই চিত্রতে দেখো ভালো করে। এখানে সবচেয়ে কম আছে কারা, ধ্রুপদী
সঙ্গীতের শ্রোতা, এটা 10% আছে, তাই না? তো ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা আমাদের কি বলা হয়েছে, পাইচিত্র থেকে যে ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম সেই বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করো। ঠিক আছে, দেখে লিখবো যে সবচেয়ে কম শ্রোতা আছে ধ্রুপদী সঙ্গীতে। এবার আমাদের কি বলছে বলতো, ধ্রুপদী সঙ্গীতের কেন্দ্রীয় কোণ কত হবে। এখানে লিখব ধ্রুপদী সঙ্গীতের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান সমান কি হবে, দেখো কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে গেলে আমরা কি বলছি, এখানে আমরা জানি যে 10% ওখানে আছে। তো 10% মানে কি, 10/100, মানে 100-র মধ্যে 10, 10%, তাই না? 10/100। এবার আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ মানে কি, 360-এর সাথে আমাদের গুণ করতে হবে। এটা মাথায় রাখবে, যখন কোনো কেন্দ্রীয় কোণ আমরা নির্ণয় করব তখন 360-এর সাথে আমাদের গুণ করতে হয়। 360-এর সাথে গুণ করবো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কত থাকছে, 36 ডিগ্রি। তাহলে কিন্তু বেরিয়ে গেল সবচেয়ে কম শ্রোতা আছে ধ্রুপদী সঙ্গীতে, আর ধ্রুপদী সঙ্গীতের বৃত্তকলার কেন্দ্রীয় মান হচ্ছে 36 ডিগ্রি। আশা করি বুঝে গেছো। এবার আমরা দেখবো 4-এর দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 4-এর দাগে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। দুটো উৎপাদক বিশ্লেষণ আছে, তো প্রথমে করছি। 1 নাম্বারটা টুকরে নিলাম প্রথমে। দেখো 1 নাম্বার আছে x² - 9 - 4xy + 4y²। তো প্রথমে আমরা কি করব, এই xy আর yটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে x² - 4xy + 4y², আর এদিকে -9টা করে লিখে দিলাম। এবার দেখো এটাকে সূত্রে ফেলবো। সূত্রে কিরকম বললাম, এটা a² হলো -2ab বানাবো। তাহলে সূত্রে 2a বলতে এখানে x, আর b বলতে এখানে যে 2y কে বানাবো। হ্যাঁ, তাহলে 2y লিখে দিলাম। তাহলে কত হলো, 2 × 4 xy, এটাই থেকে গেল। তাহলে কোনো সমস্যা নেই, এটা লিখতে পারি। আর এটাকে b বানাবো বললাম, তাহলে 2y, এই যে b² বানিয়ে দিলাম, -9 লিখলাম। দেখো a² - 2ab + b² -9। তো এটা আমরা কার সূত্র, আমরা জানিস প্রত্যেকেই কার সূত্র, এটা হচ্ছে a - b² সূত্র, a - b²। তাহলে a - b বলতে 2y, এটার হোল স্কোয়ার, -9। ঠিক আছে, এবার দেখো এই 9কে আমরা কি করব, কি লিখতে পারি, এটাকে আমরা 3-র স্কোয়ার দিতে পারি। তাহলে কি হলো, এটাকে আমরা পুরোটাকে a ধরতে পারি, আর 3টাকে হচ্ছে b ধরতে পারি। তাহলে a² - b², a² - b² এর উৎপাদক বিশ্লেষণ সূত্র কি, a + b × a - b। তাহলে a লিখলাম +b × a - b, তাহলে 2y - b। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা 1 নাম্বার উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল। এবার দেখো 4-এর দাগে 2 নাম্বার উৎপাদক বিশ্লেষণটা এবার করব। তো 4-এর দাগের এখানে এই যে মাইনাস এখানে আছে না, মাইনাসের পর থেকে এটা ব্র্যাকেটে করে নিয়ে কমন নেব, মাইনাসটাকে কমন নিয়ে নেব, তাহলে এটা সূত্রে পড়ে যাবে। 8 লিখলাম, মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। যেহেতু মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরে এই মাইনাস প্লাসে গুণ হলে মাইনাস হয়ে যাবে 3a²b, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে 3ab², আর এই মাইনাসের সাথে প্লাস গুণ হলে কি হয়ে যাবে, -b³। ঠিক আছে, তাহলে a³ - 3a²b + 3ab³, সরি b² - b³। এটা কার সূত্র, এটা হচ্ছে আমরা কার সূত্র লিখতে পারবো, a - b³ এর সূত্র কিন্তু লিখতে পারবো। তাহলে কি হলো, a - b³, এটা সূত্র লিখলাম। এবার আমরা কি করব, এটাকে সূত্রে ফেলবো, এটাকে a বানাবো, এটাকে b বানাবো। তাহলে a বানাতে গেলে যে 2 এর মাথায় যদি আমরা কিউব দিয়ে দিই, তাহলে এটা a³ হয়ে গেল, আর এটাকে আমরা কি বানিয়ে দিয়েছি, b³। তাহলে a³ - b³। তাহলে a³ - b³ এর সূত্রটা কি হয়, a³ - b³ এর সূত্র হচ্ছে যে আমরা জানি, এখানে তার সূত্রটা আমি লিখে দিচ্ছি, উৎপাদক বিশ্লেষণের সূত্র। a³ - b³ এর উৎপাদক বিশ্লেষণ সূত্রটা হচ্ছে a - b × a² + ab + b², এটা। তো এই সূত্রটা আমরা এখানে ফেলবো। এখানে a - b লিখবো, প্রথমে a লিখলাম, -b লিখবো, -b বলতে এই যে এটা হচ্ছে b, তাহলে a - b হয়ে গেল। এবার আমরা কি লিখবো, a² বলতে এই 2 এর স্কোয়ার প্লাস ab বলতে এটা a, আর b বলতে হচ্ছে a - b, এটা লিখলাম, প্লাস b² বলতে এটার স্কোয়ার, এটা b ধরেছিলাম, এই যেটা স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, একদম সহজ। এবারে এটা লিখলাম, মাইনাস এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, তাহলে মাইনাস প্লাস কি হবে, মাইনাস, আর মাইনাস আছে কি প্লাস, এটা থেকে গেল। এবার এখানেও দেখো, এখানেও আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, 2 × 2 = 4, এই 2 এর সাথে a গুণ হলে 2a,
আর 2 এর সাথে মাইনাস বি হলে গুণ হলে 2b মাইনাস 2b, এই যে প্লাস দিলাম, এটাকে সূত্রে ফেলবো। সূত্র একদম সোজা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটাকে তোমরা কিন্তু সাজিয়েও লিখতে পারো, আমি সাজিয়ে লিখলাম না, এটুকু রাখলেই হবে। তো প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আজকের তোমাদের 4 নাম্বার মডেল কোশ্চেন পেপারের অ্যান্সার। এরপরের দিন আমরা 5 নাম্বার মডেল কোশ্চেনের পেপারের অ্যান্সারটা নিয়ে আসবো। তো এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।